বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছে সৌমিত্র শুভ্র। বাংলাদেশে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন আরও 969 জন, মারা গেছেন 11 জন। শেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 6773টি। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। মারা যাওয়াদের মধ্যে 7 জন পুরুষ আর 4 জন নারী। সব মিলিয়ে এই পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন 250 জন। আর মোট আক্রান্তের সংখ্যা 16,660। শেষ 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 245 জন। শুরু থেকে মোট সুস্থ হয়েছেন 3,147 জন। জানানো হয় নতুন করে নোয়াখালীতে একটি পিসিআর ল্যাব চালু হয়েছে। মোট পিসিআর ল্যাব এখন 38টি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা এই 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 6,845টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 6,773টি। যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে 969 জন এবং এ পর্যন্ত শনাক্ত 16,660 জন। আজকেও আমাদের মৃত্যু তালিকা আছে। মৃত্যুর তালিকায় 11 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 250 জন। লকডাউন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-এর 22 সদস্য করোনায় আক্রান্ত হয়। এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আক্রান্ত কয়েকজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ব্যারাকের বাইরে। এখনও 17 সদস্য রয়েছেন ট্রাইব্যুনালের ভেতরে, তাই পুরো ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে। আপাতত প্রশাসনিক কাজ চালানো হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। গেল 24 এপ্রিল ব্যারাকের 1 সদস্যের প্রথম করোনা ধরা পড়ে। 27 এপ্রিল আরও 2 জনের শরীরে মেলে করোনা ভাইরাস। ধীরে ধীরে দায়িত্বে থাকা 22 সদস্যের মধ্যে ছড়িয়ে পড়ে সংক্রমণ। দেশে করোনা সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর ঢাকা, এরপরও মানুষ ছুটছে রাজধানীর দিকে। এতে সামনে ঢাকায় সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা ভাইরোলজিস্টদের। শুধু তাই নয়, বড় রকমের চাপে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণেই এমন সংকট। আলমগীর স্বপনের রিপোর্ট। করোনা সংক্রমণের প্রধান এপিসেন্টার বা উপকেন্দ্র ঢাকা। এখন পর্যন্ত মোট আক্রান্তের 58 থেকে 59 ভাগই রাজধানীর। এর মাঝে গার্মেন্টস, দোকানপাট, মার্কেট খুলে গেছে। রাস্তায়ও মানুষের চলাচল বেড়েছে কয়েক গুণ। এর সাথে সাথে বেড়েছে সংক্রমণের ঝুঁকিও। এমন তথ্য জেনেও কেন রাজধানীমুখী মানুষ? এখানে তো গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে আপনার ডাইং ফ্যাক্টরি। অফিস যেহেতু খোলা, যাইতেই হবে। কাজের জন্য গরিব মানুষ কাজ করে খানা বান কি করি। ফ্যামিলি আছে, ওনাদেরকে তো খাওয়াইতে হইব। পেটের দায় দেশের বাড়িতে এসে বসছি। সব দিক দিয়ে রিস্ক নিতে হবে, এছাড়া কিছু করার নাই। এই অবস্থায় সামনে বড় সংকট দেখছেন ভাইরোলজিস্টরা। তাদের শঙ্কা, এতে ঢাকায় সংক্রমণের মাত্রা বাড়তে পারে, পাশাপাশি চাপ পড়বে স্বাস্থ্য ব্যবস্থায়। বর্তমান যে লকডাউনকে আমরা নক আউট করে দিয়েছি আসলে, এখন আমাদের পক্ষে আর এই লকডাউনের কোনো যৌক্তিকতাও নেই। এর ফলে আপনার লোক বাইরে বেশি বেরিয়েছে এবং যার ফলে আপনার ইনফেকশন বেশি হয়েছে। চলমান অবস্থা আরও 2-3 সপ্তাহ আমাদের চলতে হবে এবং যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর বিশাল একটা আপনার চাপ আসবে। রোগীর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে, আমাদের মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। রাজধানীতে কেন্দ্রীভূত দেশের অর্থনীতি, প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুও ঢাকা। তাই বড় ঝুঁকি থাকলেও সবকিছু সচল রাখতে রাজধানীতে পুরোপুরি লকডাউন সম্ভব না বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ। জিডিপির প্রায় 36% এই ঢাকাতেই উৎপাদিত হয়। কাজেই কর্মসংস্থানের জায়গা, আয়ের জায়গা, উৎপাদনের জায়গা সব ঢাকাতেই। এছাড়া আমাদের প্রশাসনের সবকিছুই তো ঢাকা কেন্দ্রীভূত। 2-1টা প্রতিষ্ঠান ছাড়া আসলে ঢাকা তো ক্যাপিটাল সিটি এবং এখানে লোকসংখ্যা অনেক বেশি, প্লাস আমাদের এখানকার লোকজনের চলাচল, এই চলাচলের একটা প্রভাব অবশ্যই থাকবে এবং দেখা গেছে যে যেখানে বেশি চলাচল সেই সব জায়গাগুলিতে আপনার ইনফেকশন বেশি হচ্ছে। ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ সংক্রমণের ঝুঁকি বিবেচনায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং ভাইরোলজিস্ট ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। করোনা টিকা নিয়ে কাজ চলছে, রেমডেসিভির ওষুধেও নাকি বেশ কাজ হয়। আসলে এই বিষয়ে সুফল পাওয়ার সম্ভাবনা কতটুকু? আপনি তো একজন ভাইরোলজিস্ট, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আসলে দেখুন, এই করোনা ভাইরাস, বিশেষ করে এই কোভিড-19, এই ভাইরাসটার গঠন প্রক্রিয়াটাই এমন যেখানে কতগুলো বিশেষ এই কারণে শুধু করোনা ভাইরাস না, এরকমের যে কোনো ভাইরাসের বিরুদ্ধে আপনি নির্দিষ্ট করে কোনো ভ্যাকসিন কিংবা ড্রাগ আবিষ্কার করাটা কঠিন। এই জন্য আমরা প্রথম থেকেই বলে আসছি যে রেমডেসিভির অবশ্যই একটি নতুন, এটা নিয়ে খুব একটা হাইপ তৈরি হয়েছে, কিন্তু এটা নিয়ে কিন্তু খুব একটা আশাবাদী হওয়ার মতো কিছু নেই। এই ড্রাগটি যে প্রিন্সিপালে কাজ করে, সেই প্রিন্সিপালে আপনি শুধু এটি নির্দিষ্ট করে করোনা ভাইরাসের উপরে না, আরএনএস পলিমারেজ একটা এনজাইমের বিরুদ্ধে এটি কাজ করে, যেটি আপনার বলা হয়ে থাকে এই টাইপের ভাইরাসের ক্ষেত্রে রোগের তীব্রতাটা কিছুটা কমাতে পারে, কিন্তু এই ভাইরাসকে সরাসরি আপনার এই বলা যাবে না যে করোনা ভাইরাসের ক্ষেত্রে এই ড্রাগটি কার্যকর হবে। এবং আপনারা এও জানেন এই ভাইরাসটি এখন, এই ড্রাগটি কেবল ট্রায়ালের পর্যায়ে আছে, খুব সামান্য কিছু ট্রায়াল হয়েছে, একমাত্র ভবিষ্যতে আমাদের বলে দিবে যেটা কেমন ফলাফল দিতে পারে। ডাক্তার জাহিদুর রহমান, এদিকে আমাদের দেশে বুথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে নমুনা সংগ্রহ বাড়ছে, কিন্তু রিপোর্ট পেতে দেরি হচ্ছে এমন কিছু অভিযোগ পাওয়া যায়। এর কারণ কি? রিপোর্ট পেতে কেন দেরি হয়? আসলে আমাদের বাস্তবতাটা একটু বুঝতে হবে। দেখুন, পিসিআর মেশিন, আমাদের এই পিসিআর মেশিন সম্পর্কে আমাদের বলতে গেলে গুটি কয়েক মানুষ ছাড়া বাংলাদেশের কোনো মানুষেরই তেমন কোনো ধারণা ছিল না, এবং ধারণাতে ছিল না সেটা আমাদের কথাবার্তা দিয়েই বোঝা যায়। একটা পিসিআর মেশিন আপনি যদি সারাদিনও আপনি এটাতে কাজ করেন, তাহলে আপনি সর্বোচ্চ আপনার 150, 200, 250, আপনি 24 ঘন্টা কাজ করলেও আপনার কখনো এর চেয়ে বেশি আপনি একটা মেশিন থেকে রিপোর্ট তৈরি করতে পারবেন না। এই জন্য এই যে রিপোর্ট দিতে দেরি হচ্ছে, তার কারণ একটাই, আমাদের মেশিন কম। পিসিআর মেশিন যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণে কম। আমি বলছি না যে তাছাড়া এর সাথে প্রয়োজনীয় টেকনোলজিস্ট বা ভাইরোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন তাদের সংখ্যাও কম, কিন্তু তারা কিন্তু কাজ দিয়ে পুষিয়ে দিতে পারেন। একজন ভাইরোলজিস্ট, একজন মাইক্রোবায়োলজিস্ট বা টেকনোলজিস্ট, তারা কিন্তু 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন, কোনো জায়গায় কাজ করতে রাজিও আছেন। কিন্তু মেশিন যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই টেস্ট সংখ্যা কোনোভাবেই আর বাড়বে না। অর্থাৎ আমাদের যে কোনো মূল্যে পিসিআর মেশিনের সংখ্যা বাড়াতে হবে। বুঝতে পারছি ডাক্তার জাহিদুর রহমান, আরও কথা বলবার আছে আপনার সাথে, আপনি থাকুন আমাদের সঙ্গে, একটু পরে আবার ফিরবো আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাস প্রতিরোধে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করুন। জনসচেতনতায় ওয়ালটন। যেন পুরনো চেহারায় ফিরছে গোটা দেশ। নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন মানুষ। সকাল থেকে বিভিন্ন জেলায় শপিং মল সহ দোকানপাটে দেখা যায় উপচে পড়া ভিড়। নিত্যপণ্য ছাড়াও বিলাসী পণ্য কিনতে ছোটাছুটি ছিল বিভাগীয় শহরের মার্কেটগুলোয়। জেলা শহরগুলোতে আইন প্রয়োগের আগের তুলনায় শিথিল ছিল প্রশাসন। ফেরিঘাটে আজও রাজধানীমুখী মানুষের ভিড়। ঢাকামুখীদের বেশিরভাগই ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। আমাদের সঙ্গে আছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং ভাইরোলজিস্ট ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। জানতে চাই, বর্তমানে আমাদের দেশে করোনা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে? বেশ অনেকদিন ধরে আমরা বলছি 4র্থ পর্যায়ে রয়েছে, কমিউনিটি ট্রান্সমিশনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এখন আসলে কোন পর্যায়ে রয়েছে এবং এর তীব্রতার অনুপাত যদি বলি সামনের দিনগুলোতে কেমন হতে পারে? ধন্যবাদ। আসলে এখন আমাদের দেশে করোনা পরিস্থিতি যদি এক কথায় বলতে চাই, যে আমরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি। দেখুন, আপনি আক্রান্তের হারটা আসলে প্রথম থেকে যেহেতু আমাদের টেস্ট করা কম হয়েছে, এজন্য আক্রান্তের হার বা মৃত্যু হার কিন্তু আমরা সেভাবে মিলাতে পারবো। কারণ করোনা সংক্রমণ নিয়ে অনেক করোনা লক্ষণ নিয়েও অনেক রোগী মারা যাচ্ছে। টেস্ট না করানোর ফলে তারা কিন্তু মৃত্যু সংখ্যার ভিতরে যুক্ত হচ্ছেন না। সেই সাথে টেস্ট কম করা হওয়ার কারণে শনাক্ত কম হচ্ছে। এই জন্য আমরা আসল চিত্রটা হয়তো দেখতে পাচ্ছি না।
কিন্তু একটা জিনিস আপনি দেখেন যে এই যে প্রতি 7,000 6,000 7,000 পরীক্ষা করে 900-1,000 লোক পাওয়া যাচ্ছে, মানে প্রতি 10 জন টেস্ট করার পরে তার মধ্যেই আমি 1-1.5 জন লোক পেয়ে যাচ্ছি পজিটিভ। এটা দিয়ে কিন্তু তীব্রতাটা বোঝা যায় যে আমরা কোন পর্যায়ে আছি। এবং যে হারে লকডাউন শিথিল করা হচ্ছে, মানুষ যেভাবে লকডাউন মেনে চলছে না, মানতে চাচ্ছে না, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে মার্কেটগুলো যেভাবে খুলে দেওয়া হয়েছে, এই যে একটা ভয়ঙ্কর একটা মিক্স আপ হবে, এই যে এতদিন তাও একটা আংশিক ভাবে হলো লকডাউনের কারণে কিন্তু অনেক মানুষ বাধ্য হয়ে ঘরে ছিলেন, কিন্তু এই মার্কেট খুলে দেওয়ার কারণে বিভিন্নভাবে ঢাকা শহরে এখন রীতিমতো যানজট শুরু হয়ে গিয়েছে। আগামী, দুঃখজনক হলেও সত্য, আগামী কয়েকদিনই আপনারা দেখবেন যে পরিমাণ টেস্ট হবে তার যদি এরকম ভাবে এই রেশিওতে শনাক্ত হতে থাকে, তাহলে অবশ্যই আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়বে, শনাক্তের সংখ্যা বাড়বে এবং দুঃখজনক হলেও সত্যি যে মৃত্যু সংখ্যাও বাড়বে। সেই মৃত্যুটা আপনার করোনার মৃত্যু হোক বা করোনা লক্ষণ নিয়ে মৃত্যু হোক, মৃত্যু কিন্তু থেমে নেই, মৃত্যু কিন্তু প্রতিদিনই ঘটছে। আবার দেখুন, এটা অস্বীকার করার উপায় নেই যে আমাদের দেশের অনেকেই আসলে স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, লকডাউন অনেক কোনো জায়গায় শিথিল, মার্কেট খুলে গেছে, এগুলো আপনিও বলছিলেন। আবার একই সঙ্গে একটা বড় অংশের মানুষ তো মাস্ক পরছেন, গ্লাভস পরছেন এবং স্বাস্থ্যবিধি মেনেও চলছেন অনেকে। তাহলে এই যে এত কিছু সচেতনতার পরেও তো সংক্রমণের মাত্রা, যদি আপনার হিসেবটা ধরি 10 জনে 1 জন এখন পর্যন্ত আমাদের যে পরীক্ষা হচ্ছে তার অনুপাতে, তাহলে এই বাদ বাকি সচেতনতা সেটাও কি ঠিকঠাক মতো আসলে কাজে দিচ্ছে না? আসলে এই ভাইরাসটা প্রতিরোধে সবচেয়ে সমস্যার কারণটি হচ্ছে, যেটি শুধু বাংলাদেশ না, বিশ্বের এমন কোনো দেশ নেই যে এই সমস্যাটি মোকাবেলা করেনি। সেটা হচ্ছে এটি লক্ষণ ছাড়াই অন্যকে সংক্রমিত করতে পারে। এক কথা যদি বোঝাতে চাই যে আমি সুস্থ একজন মানুষ, আমার কাছে মনে হবে আমি সুস্থ, কিন্তু তখন কিন্তু আমি আরেকজনকে সংক্রমণ করছি। এখানেই জনসচেতনতার ব্যাপারটা চলে আসে। আমাদের সবার মাথার মধ্যে এটা ঢুকিয়ে ফেলতে হবে যে মাস্ক, আমি এখন সুস্থ অসুস্থ সবাইকেই শুধু মাস্ক পরা না, মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর অন্যান্য নিয়মগুলো মেনে চলতে হবে। দেখুন, এই ভাইরাসকে প্রতিরোধের কোনো বিকল্প নাই, এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই। আপনি যতই ভ্যাকসিনের কথা বলেন, যতই হার্ড ইমিউনিটির গল্প বলেন, আপনি যতই ড্রাগের কথা বলেন, এই ভাইরাসটা প্রকৃতিটাই এমন যে এটাকে একমাত্র প্রতিরোধ করেই সম্ভব। এর আগেও এই রকমের ভাইরাসের যে মহামারীগুলো এসেছে, সার্চ বা মার্চ, সেগুলো কিন্তু এই প্রতিরোধ করেই একে নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়েছে। কখনো এটি প্রাকৃতিকভাবে শেষ হয়ে যায়নি, অথবা এখনো সেই সার্চ মার্চের বিরুদ্ধে কিন্তু দেখেন এখনো তেমন কোনো ভ্যাকসিন বা ড্রাগ আসেনি। বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং ভাইরোলজিস্ট ডাক্তার জাহিদুর রহমান। রাজধানীর অভিজাত শপিং মলগুলো বন্ধ থাকায় গুলিস্তান, এলিফ্যান্ট রোড সহ আশপাশের মার্কেটগুলোতে চাপ বাড়ছে মানুষের, এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা। ব্র্যান্ড শোরুম অবশ্য কিছুটা ব্যতিক্রম, দোকানপাটে ক্রেতা কম থাকলেও রাস্তায় যানবাহন কিন্তু চলছে প্রচুর। এলিফ্যান্ট রোড, জীবাণুনাশক ফটক দিয়ে ঢুকছেন দোকানের স্টাফরা, তার আগে লাইনে অবশ্য গাদাগাদি। দোকানীদের দাবি, সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করছেন তারা। স্বাস্থ্যবিধি মেনেই মার্কেটটা খোলা হয়েছে, সব ধরনের নিয়ম কারণ আমরা মেনে চলছি। ভয় আছে, কিন্তু আসলে কাজ ছাড়া কতদিন থাকা যায়? সকাল 10টা to 4টা, এর ভিতরে 5 জন বের হলে 5 জন ঢুকতে পারবে, এরকম পরিস্থিতি। বিক্রির জন্য কোনো প্যারা নেই। মার্কেটগুলোতে গত দুদিনের তুলনায় বেড়েছে ক্রেতাদের আনাগোনা। করোনার ঝুঁকি আছে জেনেও আসছেন তারা। বাচ্চাদেরকে নিয়ে একটু টুকটাক শপিং করতে আসছি। যেহেতু আমরা ঈদে কেনাকাটা করবো, আগে থেকে দেখতেছি কি নতুন কালেকশন আসছে। বের হওয়াটা আমাদের উচিত না, তবু আমরা বের হয়েছি, প্রয়োজন আছে একটু নিতে আসলাম হালকা পাতলা। ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধির ব্যাপারে সতর্ক করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে গুলশানের কয়েকটি শোরুম ঘুরে দেখেন ডিসি। আমরা অবশ্যই ঈদের শপিং করব, কিন্তু সবার আগে আমাদের প্রাণ, এই করোনা সংক্রমণ থেকে আমাদের বাঁচাতে হবে। সেই জন্য একটাই উপায়, সেটা হচ্ছে নিরাপদে আমাদেরকে থাকতে হবে। বাধ্যতামূলক যে সামাজিক দূরত্ব, সেটা আমাদের মানতে হবে। শোরুম বা দোকানপাটে খুব বেশি ক্রেতা না থাকলেও রাস্তার দৃশ্য ভিন্ন। শুধু বাস ছাড়া অন্য যানবাহনে রীতিমতো ভিড় বিভিন্ন সড়কে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প।
বাংলাদেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এর ফলে গবেষকরা ভাইরাসটির গতি, প্রকৃতি, ধরন, সংক্রমণ ক্ষমতা ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এই সম্পর্কে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন চাইল্ড রিসার্চ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক সমীর কুমার সাহা। গেল ডিসেম্বরে চীনের উহান থেকে এক ভাইরাস যে 7 সমুদ্র 13 নদী পাড়ি দেবে সেটি কে ভেবেছিল? বাংলাদেশি বা বাদ পড়ে কি করে? দেশের বাইরে থেকে আসা প্রবাসীদেরকেই তাই বাহন হিসেবে বেছে নিল অদৃশ্য এই ভাইরাস। চীন বা ইউরোপে ভাইরাসটি যে ধরন, বাংলাদেশে এসে কি তার কোনো চারিত্রিক পরিবর্তন হয়েছে? তো দিতে পারে জিনোম সিকোয়েন্সিং। আমাদের এই জীবাণুটা কোথা থেকে এসছে, আমরা জানবো যে এই জীবাণুটা আসলে কতটা মারাত্মক আমাদের জন্য। নানা পথ ঘুরে বাংলাদেশে আসা এই ভাইরাস কি দুর্বল হয়ে পড়েছে, নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে? 3টি টাইপ আছে ABC, এবং 3টি টাইপের ভিতরে অন্যান্য দেশের ডেটা থেকে যেটা দেখা গেছে, ইস্ট এশিয়াতে যে টাইপ বিটা মানে এখানে প্রিডমিনেন্ট, আর A এবং Cটা ইউরোপ এবং আমেরিকাতে। আদৌ এটা কি ভাইরাসের জন্যই হচ্ছে যে আমরা কেউ অ্যাসিম্পটোমেটিক থাকছি আর কেউ সিমটোমেটিক হচ্ছে, নাকি এটা আসলে ভাইরাসটাই চেঞ্জ হচ্ছে সেটাও বুঝতে পারবো। আমাদের দেশে তো ভাইরাসটা এসছে দেরিতে, যেহেতু ভাইরাসটা দেরিতে এসছে সেজন্য আমরা হয়তো একটু দেরিতে সিকোয়েন্সিং করছি। এখন পর্যন্ত মোটা দাগে মিউটেশনের মাধ্যমে করোনা ভাইরাসের 3টি প্রধান স্ট্রেইন বা ধরন সম্পর্কে জানা গেছে। প্রতিটিরই আবার আছে একাধিক বৈচিত্র্য। তোহা ফারুক, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরেকটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। বিশ্বজুড়ে এক সপ্তাহ পর করোনা ভাইরাসে 3000-এর ঘরে নামলো প্রাণহানি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3403 জন। আরও 74,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। গোটা বিশ্বে কোভিড-19-এ এ পর্যন্ত 2,87,000-এর বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত 42,54,000-এর মতো। শুধু যুক্তরাষ্ট্রেই 82,000-এর কাছাকাছি পৌঁছেছে মৃত্যু। ইউরোপের দেশগুলোয় করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। নতুন হটস্পট রাশিয়ায় 24 ঘন্টায় 12,000-এর মতো মানুষ হয়েছেন করোনা পজিটিভ। দেশটিতে 2000 ছাড়িয়েছে প্রাণহানি। একদিনে 5 শতাধিক মৃত্যু আর 6,500 সংক্রমণের রেকর্ড হয়েছে ব্রাজিলে। এই পরিস্থিতিতে নজরদারি বাড়িয়ে লকডাউন শিথিলের আহ্বান WHO-র। দর্শক, ইউরোপের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডয়েচে ওয়েলের সাংবাদিক অনুপম দেব কানুনগো। অনুপম দেব, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। এই মাত্রই খবরটি পড়ছিলাম যে বিশ্বজুড়ে এক সপ্তাহ পর করোনা ভাইরাসের প্রাণহানির যে সংখ্যা, যে অঙ্ক, সেটি নামলো 3000-এর ঘরে নেমে এসেছে। এবং একে একে ইউরোপের দেশগুলো লকডাউন শিথিল করছে, অর্থনৈতিক কর্মকাণ্ড আবার সচল করছে। সব মিলিয়ে কী পরিস্থিতি, এই যে একটা মিশ্র অবস্থা পার করছে, একটা সংকটময় সময় পার করছে ইউরোপ, কিভাবে দেখছেন আপনি একজন সাংবাদিকের চোখে? জার্মানিতে আছে, সুতরাং জার্মানি দিয়েই শুরু করি। এই মহামারীটি আসলে নানা ধরনের সংকট আমাদের সামনে নিয়ে এসছে। শুধুমাত্র চিকিৎসা সংকট যদি বলি সেটা আসলে একেবারেই ভুল হবে, কারণ চিকিৎসার পাশাপাশি বিভিন্ন জায়গায় আপনি জানেন লকডাউন, আপনি সংবাদে বলছিলেন। জার্মানিতে যদিও লকডাউন সেভাবে জারি করা হয়নি, জার্মানিতে বলা হচ্ছিল এটা কন্টাক্ট ব্যান, অর্থাৎ পুরোপুরি সবাইকে বের হতে পারবেন না এরকম নিষেধাজ্ঞা না দিয়ে বের হওয়ার অনেকগুলো শর্ত আরোপ করে দেওয়া হয়েছিল, এবং জরুরি কাজ ছাড়া যাতে বের না হয় মানুষজন, সেটার পরামর্শ দেওয়া হচ্ছিল। সেই পরামর্শটা আসলে জার্মানিতে মোটামুটি বেশ ভালোভাবেই মানা হয়েছে বলে এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসেছে, সংক্রমণ খুব বেশি ছড়াচ্ছে না। কিন্তু এটার আসলে একটা বাজে দিকও রয়েছে। সেই দিকটা হচ্ছে যখন একটা সচল অর্থনীতি, আপনি জানেন জার্মানি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শীর্ষ পর্যায়ে রয়েছে অর্থনৈতিক শক্তির দিক দিয়ে, কিন্তু সেই জার্মানিরও কিন্তু এই গত 47 দিন পর, প্রায় 47-48 দিন পর কন্টাক্ট ব্যান তুলে নেওয়া হয়েছে এবং কিছুটা শিথিল করা হয়েছে। এই 47 দিনে কিন্তু এত অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও জার্মানির অবস্থাও বেশ করুণ পরিস্থিতিতে পৌঁছেছে। এবং জার্মানির যে অর্থনীতিবিদরা আছেন তারা বলছেন যে প্রায় 20-25% ক্ষতি হয়েছে অর্থনীতির, যে অর্থনৈতিক কার্যক্রম থাকে গত 2-3 মাসে, এবং সেটা আবার রিকভার করতে 2021 সালের শেষের দিক পর্যন্ত চলে যাবে। ফ্রান্সেও আমরা দেখেছি, ফ্রান্সের অর্থনীতিবিদরা বলছেন 27% নোজ ডাইভ দিয়েছে অর্থনীতি। এবং যেহেতু সবকিছু বন্ধ রেখে এটা কিন্তু একটা উভয় সংকটের মতো অবস্থা এখন তৈরি হয়েছে। আপনি জানেন ইউরোপ
অনুভবদেব কানুঙ্গ, আপনি বলছেন যে বেশ কিছু অর্থনৈতিক সংকটের মধ্যে বা বড় মাত্রা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হয়েছে, সেই চিত্র তো আমরা দেখেইছি। জানতে চাই এর থেকে উত্তরণের জন্য আসলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রীয়ভাবে, জার্মানি কীভাবে নিচ্ছে, সমন্বিতভাবে ইউরোপ কীভাবে চেষ্টা করছে এই সংকট থেকে উত্তরণের জন্য, অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য? তো শুরুতেই যখন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রতিষ্ঠানের কর্মীদের চাকরি চলে যাচ্ছে, তখন যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে, শত শত বিলিয়ন ইউরো প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এমনকি যারা শিল্পী, যারা আনুষ্ঠানিক খাতে কাজ করেন না, শিল্পী সাহিত্যিক, তাদের জন্য বিশাল অঙ্কের একটি বরাদ্দ দেওয়া হয়েছে। এবং যে বাজেট রয়েছে সেই বাজেটে এখন তারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে দ্রুত সেটা রিকভারি করা যায়, আবার সেই ধরনের প্রচেষ্টা নেওয়ার জন্য। এবং আপনারা তো নিশ্চয়ই জানেন এটা নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছে, বিশেষ করে ইটালি এবং স্পেন সবচেয়ে বেশি যারা আক্রান্ত হয়েছে, তারা অর্থনৈতিক সাহায্য চাচ্ছিল ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে, কিন্তু তারা যে জিনিসটি চাচ্ছিলেন করোনা বন্ড, সেই করোনা বন্ডটি নিয়ে আসলে এখনো কোনো ধরনের মীমাংসায় পৌঁছানো যায়নি। সুতরাং ইউরোপ একসাথে কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়টি আসলে এখনো অমীমাংসিত। কিন্তু এই কারণে আসলে লকডাউন আরো অনেকদিন পর্যন্ত রাখার যারা ভাইরোলজিস্ট আছেন তারা বলছিলেন যে একেবারে যেহেতু কার্ভটা মোটামুটি সমান হয়ে এসছে, একেবারে নিচের দিকে যাওয়ার আগ পর্যন্ত লকডাউনটা যদি জারি রাখা যেত সেটা ভালো হতো। কিন্তু সেটা আসলে পরিস্থিতি এখন ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি সবাই মোটামুটি আবার অর্থনীতির চাকা সচল করার দিকে ঝুঁকছেন। কারণ আমরা যদিও চাই যে পুরো ইউরোপীয় ইউনিয়ন একসাথে এই অর্থনৈতিক সংকটটি মোকাবেলা করবে, সেটি আসলে এখন পর্যন্ত তারা কোনোভাবেই একমত হতে, অর্থাৎ বলতেই হচ্ছে ইউরোপের যে ঐক্য সেটিকে খানিকটা হলেও প্রশ্নের মুখে, খানিকটা হলেও একটা নাজুক অবস্থানে নিয়ে গেছে এই করোনা সংকট। আপনাকে ধন্যবাদ অনুপম দেব আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জার্মান প্রবাসী সাংবাদিক, ডয়চে ভেলের সাংবাদিক অনুপম দেব কানুনগো। করোনায় মৃত্যু সন্দেহে বাস থেকে সন্তানের লাশ সহ মাকে নামিয়ে দিল যাত্রীরা। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট বগুড়া মহাসড়কের হিচমি এলাকায়। জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নিহত মিজানুর রহমান এক সপ্তাহ আগে ঢাকায় স্ত্রীর সাথে দেখা করতে আসেন। তার স্ত্রী রাজধানীতে দিনমজুরের কাজ করতেন। ঢাকায় অসুস্থ হয়ে পড়লে গতকাল মায়ের সাথে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অবস্থার অবনতি হলে ভোরে বাসের ভেতরেই মারা যান মিজানুর। করোনা আক্রান্ত সন্দেহে জয়পুরহাট বগুড়া মহাসড়কে মরদেহ সহ মাকে বাস থেকে নামিয়ে দেন অন্য যাত্রীরা। পরে নওগাঁর জাহানপুর নিজ গ্রামে মরদেহ নিয়ে যায় স্বজনরা। খবর পেয়ে মিজানুরের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বিষয়টি আমাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের যে উপজেলা যে দাফন কামন কমিটি আছে, এই কমিটি সহ আমরা ঘটনাস্থলে যাই, পরীক্ষাগারে পরীক্ষা নিমিত্তে প্রেরণ করব এবং পরবর্তী রেজাল্টটা আসলে আমরা তাদের পরিবারকে কোয়ারেন্টাইনে যে বিষয়টি আছে সেটি মেনে চলার পরামর্শ আমরা ইতিমধ্যে দিয়েছি। সিলেটে করোনায় আক্রান্ত এক রোগী মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, কারাগারে আহমদ হোসেন নামের এক আসামির সম্প্রতি করোনা শনাক্ত হয়। তিনি কানাইঘাট থানার একটি খুনের মামলায় গত 2 মাস ধরে জেল হাজতে ছিলেন। গত 5 মার্চ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারের একটি ব্লক আপাতত লকডাউন করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা প্রায় 100 বন্দী এবং কারা কর্মকর্তাকে কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদালত, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। নিয়মিত বেতন ভাতা হচ্ছে না অনেকের। ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ি ছাড়ার হুমকিও পাচ্ছেন কেউ কেউ। বলছি রাজধানীর নিম্ন মধ্যবিত্তের কথা। হাতে গোনা কয়েক বাড়িওয়ালা ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত তৈরি করলেও সেই পথে হাঁটার আগ্রহ নেই অন্যদের। বাড়ি ভাড়া নিয়ে রিয়াজ জাহানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয়টি আজ। ছবি তুলেছেন শাহরিয়ার সৈকত। উত্তর সাইদাবাদের এই দুটি বাড়ির ভাড়াটিয়াদের ভাগ্যটা বলতে হবে একটু বেশিই ভালো। বাড়িওয়ালা 2 মাসের ভাড়া নেননি, সংকট শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত তারা। 2 মাসের ঘর ভাড়া এই পর্যন্ত নেয় নাই এবং যতদিন পর্যন্ত উনি বলছে যে করোনা আক্রান্ত থাকে ততদিন পর্যন্ত ওনার ঘর ভাড়া নেবে না। অন্যরাও এইটুকু করুক, তারাও এইভাবে আপনার অন্যান্য ভাড়াটিয়ারা যারা কষ্ট করতেছে তাদেরও কিছুটা এটা মকুব করে দিলে লাঘব হবে বলে আমি আপনার মনে করি। যতদিন ভাইরাস থাকবে বা যতদিন এই যে মহামারী আতঙ্ক থাকবে ততদিন ভাড়াটিয়াদের জন্য সব ভাড়া আর কি মকুব করে দেওয়া হবে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির মালিক শেখ শওকত আলী। দুর্যোগের সময় যদি আমি কোনো রকম যদি কিছু করতে পারি তো এটা আল্লাহ তাআলার কাছেও একটা রহমত নাজিল হইতে পারে। আমরা সকালে যদি আগে আসি এই বিষয়টা নিয়ে
তাহলে ভাড়াটা যারা আছে মোটামুটি চলে খেয়ে বাঁচতে পারবে। কিন্তু এমন সুপ্রসন্ন ভাগ্য হয়নি যাদের, তারা পড়েছেন বেকায়দায়। বনশ্রী এলাকার চাকরিজীবী ও ক্ষুদে ব্যবসায়ী মেহেদি হাসান বকেয়া ভাড়ার জন্য এরই মধ্যে কয়েক দফা হুঙ্কার দিয়েছেন বাড়িওয়ালা। আমার বাসায় গিয়ে উনি যা ইচ্ছা তাই বলতেছে, 8 তারিখের মধ্যে ওনাকে ভাড়া দিতেই হবে। তো আমি বলেছি যে না, আমি ঈদের আগে আপনাকে ভাড়াটা দিব, 8 তারিখের মধ্যে আমি পারছি না। উনি মানতে নারাজ। উনি দারোয়ানকে বলতেছে যে আমার বাসার গ্যাসের লাইন, পানির লাইন অফ করে দেওয়ার জন্য। উত্তম আর অধমের মাঝে নিম্ন মধ্য আর মধ্যবিত্তের চাপাকান্না ঘুরপাক খায় ইট কাঠের চার দেয়ালে। করোনা সংকটে পেটের চামড়া পিছে ঠেকলেও চক্ষু লজ্জায় না বলতে পারছেন কাউকে, না পারছেন ত্রাণের লাইনে দাঁড়াতে। কোনো মতে শাকলতায় জীবন পার করছে অনেকে। এখন তো আমরা ভাড়া দিতে পারবো না, এখন আমাদের তো কোনো কাজ কাম নেই, সব বন্ধ। বাড়িওয়ালারাই বলতেছে যে লকডাউন গেলে ভাড়ার কি করবা, এখন নাইলে পুলিশ প্রশাসন সব কিছু দেখাইয়া বন্ধ রাখলা, কিন্তু লকডাউন গেলে ভাড়ার জন্য কি করবা। ভাড়াটিয়া সংগঠনের নেতারা সংকট সমাধানে চাইছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। ভাড়াটিয়ারা কি অবস্থায় আছে আপনারা চাই দেখুন, জানুন, শুনুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছে আপনি যদি এই জায়গা থেকে পরিত্রাণের ব্যবস্থা না করেন তাহলে দেশে অঘটন ঘটবে। অর্থনীতিবিদ সেলিম রায়হান বলছেন, এই দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে নিম্ন মধ্যবিত্তরা। প্রয়োজনীয় সহযোগিতা না পেলে এই শ্রেণীর অনেকেই নেমে যাবে দারিদ্র্য সীমার নিচে। সরকারি যে স্টিমুলাস প্যাকেজের আওতায় অথবা সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের আওতায় এই মানুষগুলোর কাছেও কিন্তু এই সহায়তা এই মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া দরকার। এই নিম্ন মধ্যবিত্তের একটা বিশাল জনগোষ্ঠী, তারা কিন্তু নতুনভাবে এক ধরনের একটা ভালনারেবল হয়ে গেছে এই ক্রাইসিস টাইমে, এবং এই ক্রাইসিস টাইমে যদি সময় মতো এদেরকে সহযোগিতা করতে না পারা যায় তাহলে এদের একটা বড় অংশ কিন্তু দারিদ্র্য সীমার নিচে পড়ে যেতে পারে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। করোনায় পুরোপুরি থমকে গেছে ভবন নির্মাণ সহ পুরো আবাসন খাত। নতুন সহ নির্মাণাধীন ভবনের কাজ আটকে থাকায় সময়মতো ফ্ল্যাট ও ভবন হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আবাসন শিল্প মালিকরা বলছেন, আবাসন খাতে বিপর্যয় হলে কয়েক লাখ শ্রমিকের ভোগান্তির পাশাপাশি টাইলস, ইলেকট্রিক, রড, সিমেন্ট সহ 250 সহযোগী শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। বাংলা মোটরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নির্মাণাধীন বহুতল ভবনটি, কিন্তু করোনার কারণে নির্মাণ কাজ বন্ধ। কবে আবার কাজ শুরু হবে তারও নেই নিশ্চয়তা। এমন আবাসন ভবনের মতো মহাখালীর এই বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজও বন্ধ। নির্মাণ শ্রমিকদের ব্যস্ততার জায়গায় নিরাপত্তা কর্মীর শুনশান নীরবতা। রাজধানীর সবখানেই নতুন ভবন ও নির্মাণাধীন ভবনের কাজ বন্ধে বিপাকে আবাসন খাত। সকল প্রজেক্ট বন্ধ, সকল ধরনের কিস্তি বন্ধ, আমাদের অনেক পরিমাণে লোন আছে। আমাদের প্রতিটি ব্যবসায়ী অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। গেল দেড় মাসে আমাদের একটি ফ্ল্যাটও বিক্রি হয়নি, আমরা কোনো কিস্তি পাইনি। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা যাতে এই ব্যবসা করতে পারি, আমরা দেশের মানুষের সেবা করতে পারি, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন জানাচ্ছি। প্রায় 35 লক্ষ শ্রমিকই কিন্তু বেকার হয়ে পড়েছে। সকল কার্যক্রমই কিন্তু এখন একেবারে বন্ধ বা স্থবির হয়ে আছে, এবং এই সেক্টর আগামীতে এই সেক্টরের সাথে যেমন আমরা যে সমস্ত ক্রেতাদেরকে যে সমস্ত ফ্ল্যাট হস্তান্তর করব, সেটাও আমরা মনে করছি বিলম্বিত ঘটতে পারে। ব্যবসায়ীরা বলছেন, আবাসন খাতের সাথে জড়িত রড, সিমেন্ট, ইট, টাইলস সহ 250-র বেশি সহযোগী খাত। দুশ্চিন্তায় আমরা আবাসন খাতে যারা ব্যবসার সাথে সম্পৃক্ত আমরা নিজেরা, তাই এই সেক্টরকে বাঁচিয়ে রাখতে হলে সরকারের অবশ্যই এই খাতে অন্যান্য সেক্টরের মতো প্রণোদনা দিতে হবে। একদম স্বল্প সুদে আমাদের আবাসন খাতের গ্রাহকদের জন্য ঋণের ব্যবস্থা করতে হবে, এবং ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে আবাসন খাতের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বল্প সুদে তহবিল গঠনের তাগিদও দেন রিহাব নেতারা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির নমুনা সংগ্রহ কার্যক্রম চালু হলো। গণমাধ্যম কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এখানে নমুনা দিতে পারবেন। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফলও জানা যাবে। সকালে বিজেসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গাজী গ্রুপের কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল থেকেই 12 জনের নমুনা নিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। এই কার্যক্রমে ল্যাব, কিট, টেকনিশিয়ান দিয়ে ব্যবস্থাপনায় সহযোগিতা করছে গাজী গ্রুপ।
চিকিৎসা সংক্রান্ত সহায়তা দিচ্ছে allwell.com। এছাড়া সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি অনুরোধ করব সকল সাংবাদিক ভাই বোনরা, আপনারা আমাদের মহাখালীতে যে কমিউনিটি সেন্টার দিয়েছি আপনাদের জন্য ডেডিকেট করা থাকবে। বিমার ব্যবস্থা আছে, তার কি কোনো কিছু কি আমাদের সংবাদকর্মীদের জন্য আছে? যদি না থাকে তাহলে কিন্তু যারা ফ্রন্ট লাইনে কাজ করেন তারা যদি দমে যান তাহলে কিন্তু আপনি যুদ্ধ জয় করা আপনার জন্য অনেক অনেক কঠিন হয়ে পড়বে। আমরা আজকে যে স্যাম্পলগুলো কালেক্ট করেছি 10 ঘন্টার মাঝেই আমরা এই রেজাল্টটা দিতে সক্ষম হয়েছি। আর একটা বিরতি নিচ্ছি, করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় করোনা ভাইরাসে বাবা ও ছেলে সহ আরও 3 প্রবাসী বাংলাদেশির প্রাণ গেল। সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। মৃতরা হলেন 48 বছর বয়সী অপু রহমান ও তার বাবা 73 বছর বয়সী মুহিবুর রহমান। নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকতেন তারা। তাদের বাড়ি সিলেট বিয়ানীবাজারে। মৃত অপর ব্যক্তির নাম পারভেজ। মাউন্ট সিনাই হাসপাতালে মৃত্যু হয়, তার বাড়ি লক্ষ্মীপুরে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট 253 বাংলাদেশের মৃত্যু হলো করোনা ভাইরাসে। এদের 233 জনই নিউ ইয়র্কের। এদিকে করোনা ভাইরাস ইস্যুতে সিবিএস নিউজের সাংবাদিকের সাথে বাহাসে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তর্কের এক পর্যায়ে চীনা বংশোদ্ভূত ওয়েজিয়া জিয়াংকে নিচু স্বরে কথা বলার আদেশ দেন প্রেসিডেন্ট। Sir, why are you saying that to me specifically? I'm telling you, I'm not saying it specifically to anybody. I'm saying it to anybody that would ask a nasty question like that. That's not a nasty question. Please go ahead. Why does it matter? Okay, anybody else? I have 2 questions, Mr. Next, President. please. But you called on me. I did, and you didn't respond, and now I'm calling on Sorry, I just the young lady in the back, please. ইউরোপ জুড়ে শিথিল হলো লকডাউন। রাষ্ট্রনেতাদের সাফাই, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসে, অর্থনীতিকে গতিশীল করতেই এই উদ্যোগ। কিন্তু রাশিয়ায় বিধিনিষেধ শিথিল করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থনৈতিক কর্মকাণ্ড সচলে আপত্তি নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার, তবে হুঁশিয়ারি, স্বাস্থ্যবিধি না মানলে দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে করোনা। বেলজিয়ামে টানা 8 সপ্তাহ লকডাউন শেষে ঘর থেকে বের হলেন নাগরিকরা। ইউরোপের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত দেশটিতে নতুনভাবে করোনার বিস্তার রোধে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। অবশ্য প্রথম দিন থেকেই ছিল না সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই। ইউরোপের অন্যান্য দেশেও কোভিড-19-এ কমে এসেছে মৃত্যুহার, নিম্নমুখী নতুন সংক্রমণের ধারাও। মহামারী পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও গতিশীল বিশ্বের সাথে তাল মেলাতে সীমিত পরিসরে লকডাউন শিথিলের ঘোষণা দিল যুক্তরাজ্য। চলতি সপ্তাহে যারা বাড়িতে থেকে কাজ করতে পারছেন না তারা কর্মস্থলে যোগ দেওয়ার সুযোগ পাবেন। ঘরের বাইরে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। পদ্ধতিটি কষ্টকর হলেও করোনার বিস্তার কমাতে মানা ভীষণ জরুরি। ঘরে বাইরে সবসময় সতর্ক থাকুন। করোনা ভাইরাসের বর্তমান হটস্পট রাশিয়া। দেশটিতে জ্যামিতিক হারে যখন মহামারীর বিস্তার ঘটছে তখন লকডাউন শিথিল করে তীব্র নিন্দা সমালোচনার মুখে প্রেসিডেন্ট পুতিন। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, তারপরও সোমবার থেকে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হবে রাশিয়ায়। জনসমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ। সবাই স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা মেনে চলবেন, এটাই প্রত্যাশা। দোকানপাট, কারখানা, গণপরিবহনও মানতে হবে শিষ্টাচার। বিশ্বের নানা দেশে যখন লকডাউন প্রত্যাহারে তাড়াহুড়ো, সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, সামান্য ভুল ত্রুটির কারণে আবারও ভুগতে হতে পারে গোটা বিশ্বকে। জীবন এবং জীবিকার জন্য ধীরস্থিরভাবে লকডাউন প্রত্যাহারের বিকল্প নেই। তবে অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি ভাইরাসের বিস্তারের উপরও সতর্ক দৃষ্টি রাখা জরুরি। হঠাৎ সংক্রমণ বাড়লে সেটা নিয়ন্ত্রণে সচেতন থাকতে হবে। গেল সপ্তাহ জুড়েই কোরিয়া, চীন ও জার্মানিতে নতুনভাবে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার লক্ষ্য করা গেছে। টানা 76 দিন পর লকডাউন প্রত্যাহার করেছিল করোনার উৎসস্থল চীনের উহান শহর। তবে 1.5-2 মাসের মধ্যেই অর্থনীতিতে গতি ফেরাতে পশ্চিমা বিশ্ব শিথিল করছে অবরুদ্ধ নীতিমালা। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
করোনা আতঙ্কে পরিচ্ছন্নতা সামগ্রীর তীব্র ঘাটতি যুক্তরাষ্ট্রে। একটার সাথে আরেকটা রাসায়নিক মিলিয়ে অনেকে ঘরেই তৈরি করছেন মিশ্রণ। বাড়িতে এসবের ব্যবহার সীমিত, তবে সম্প্রতি শরীরে জীবাণুনাশক প্রয়োগে করোনা নির্মূলের প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শে বিভ্রান্ত বহু মার্কিনী। করোনার ঝুঁকি কাটাতে বিপজ্জনক রাসায়নিক মিশ্রণ খেতেও রাজি অনেকে। Right, and then I see the disinfectant where it knocks it out in a minute. করোনা নির্মূলে জীবাণুনাশক দিয়ে ফুসফুস পরিষ্কারের কথা বলে দেশ বিদেশে হাসির ফোয়ারা ছুটিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, অথচ তার এই পরামর্শকে বেশ গুরুত্বের সাথে নিয়েছেন অনেক মার্কিনী। প্রেসিডেন্টের ওই বক্তব্যের পর গেল 2 সপ্তাহে এ বিষয়ে ফোনের পর ফোন পাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। Wisconsin Poison Center, this is Caitlin. How can I help you? I had a call from পুলিশ বিভাগে কর্মরত এক নারী ফোনে বলছিলেন তাদের ভবনে কেউ প্রবেশ করলেই আগে তার পুরো শরীরে নাকি লাইজল স্প্রে করা হচ্ছে। মাস্ক একাধিকবার ব্যবহারযোগ্য করতে তাতেও লাইজল ছেটাচ্ছেন অনেকে, তাও প্রতিদিন। যে কোনো ব্লিচ বা জীবাণুনাশক হলেই হবে নাকি সুনির্দিষ্ট কোনো ব্লিচিং প্রোডাক্ট লাগবে, সেগুলো ইনজেকশনের মাধ্যমে নিতে হবে নাকি খেতে হবে, এমন অসংখ্য প্রশ্ন মানুষের। করোনা ভাইরাস আতঙ্কে বাজারে ঘাটতি দেখা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যবহৃত প্রায় সব ধরনের রাসায়নিক পণ্যের। সমাধান হিসেবে তাই নিজেরাই মাথা খাটিয়ে কেউ অ্যালকোহলের সাথে স্পিরিট মেশাচ্ছেন, কেউ স্পিরিটের সাথে ব্লিচিং পাউডার। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শের আগ পর্যন্ত গৃহস্থালী বা নিত্য ব্যবহার্য জিনিসপত্রেই এসবের ব্যবহার সীমিত ছিল। খবর শুনে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। ব্যবহার্য জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে যদি করোনার ঝুঁকি কমে, তাহলে শরীরে ভাইরাস মারতেও জীবাণুনাশক কাজ করবে। প্রেসিডেন্টের কথার এই মানে দাঁড় করিয়েছেন তারা। নন মেডিকেল পার্সন ছাড়া বেশিরভাগ মানুষই আসলে ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে বা জীবাণুনাশক কোথায় কিভাবে কাজ করে তা জানেন না। এ নিয়ে কথা বলার কাজ আসলে আমাদের পয়জন সেন্টারগুলোর। 23 এপ্রিল ট্রাম্পের ওই বক্তব্যের 18 ঘন্টার মধ্যে 30টি ফোন কল পায় নিউ ইয়র্ক পয়জন সেন্টার। সবারই প্রশ্ন ছিল করোনার ঝুঁকিমুক্ত হতে ব্লিচ সহ বিভিন্ন গৃহস্থালী পরিষ্কার সামগ্রী ও জীবাণুনাশকের ব্যবহার নিয়ে। নুজহাত কামাল, যমুনা নিউজ। করোনায় ক্ষতিগ্রস্ত ঢাকা লিগের ক্রিকেটারদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঈদের আগে ঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ সহ নারী লিগের 1,500-এর বেশি ক্রিকেটারকে দেয়া হবে আর্থিক অনুদান। করোনা ভাইরাসের কারণে একমাত্র আয়ের উৎস অনিশ্চিত, লিগ স্থগিত হয় বিপাকে ঢাকা লিগে খেলা ক্রিকেটাররা। করোনার ক্রান্তিকালে দেশের শীর্ষ পর্যায়ে ক্রিকেটারদের সাথে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের পাশেও ছিল বিসিবি। এবার ঈদের আগে ঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ সহ নারী লিগের প্রায় 1600 নারী ও পুরুষ ক্রিকেটারের মাঝে যথাক্রমে 10, 6 ও 7,000 করে টাকা বিকাশের মাধ্যমে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি। এই মধ্যে ক্লাবগুলোর কাছ থেকে রেজিস্ট্রেশনকৃত ক্রিকেটারদের নাম, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে বিসিবি। এবার লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে আর্জেন্টিনায় করোনা মোকাবেলার জন্য গড়া তহবিলে প্রায় 5.25 কোটি টাকা দান করেছেন মেসি। অনুদানের এই অর্থে কেনা হবে আর্জেন্টিনার 6 হাসপাতালের জন্য অক্সিজেন ট্যাঙ্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম। এর আগে করোনায় আক্রান্তদের সাহায্যার্থে বার্সেলোনার একটি হাসপাতালে প্রায় 9 কোটি টাকা দিয়েছিলেন LM10। এবার তার অনুদান যাচ্ছে নিজ দেশ আর্জেন্টিনায়। করোনা ভাইরাসের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনাও এখন পর্যন্ত পাওয়া খবরে দেশটিতে মৃতের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন 6,000-এর বেশি আর্জেন্টাইন। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।